মঙ্গলবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে সাংবাদিক সহ বিএনপি নেতাকর্মী এবং পুলিশ সদস্যরা। এই ঘটনায় আজ বুধবার প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি। বিএনপি এই ঘটনার দায়ী সংঘর্ষের জন্য দায়ী করছে পুলিশকে, আর সরকার পাল্টা দায়ী করছে বিএনপিকে। আর আগস্ট মাসকে ঘিরে রাজনীতিতে পাল্টাপাল্টি বক্তব্য তো আছেই। এছাড়া আফগানিস্তানের দখল নেয়ায় তালিবানরা আফগানিস্তানের দখল নেয়ার প্রভাব বিশ্ব রাজনীতিতে পড়বে, আর এর বাইরে বাংলাদেশও নয় এবং বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠীতে উল্লসিত, এমনটি বলছে আওয়ামী লীগ আর বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তালিবানদের মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে বলছে, যুক্তরাষ্ট্রের অনুরোধে বাংলাদেশে আফগানদেরকে আশ্রয় না দিয়ে ভুল করেছে বাংলাদেশ। দেশে বিদেশে সম্প্রতি ইস্যুতে কেমন রাজনীতি চলছে, রাজনীতিকরা কি ভাবছেন, এই আলোচনায় রাজখানে শারমিন চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে আজ সংযুক্ত আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত এমপি, যুক্ত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, এবং আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকে রাজকাহনে, যেটি শিরোনাম ঠিক করেছি চন্দ্রিমা উদ্যান থেকে আফগানিস্তান, রাজনীতিকদের কি অবস্থান। আমি মূল আলোচনায় যাবার আগে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি একদম সংক্ষেপে একটু বলবেন যে আজকে তো বেগম জিয়া দ্বিতীয় ডোজ টিকা নিলেন, করোনার দ্বিতীয় ডোজ নিলেন টিকা, তো তিনি এখন কেমন আছেন, তার শরীরের অবস্থার খোঁজ নিতে পেরেছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে ঠিক যে কথাটি বলছেন যে করোনা দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এখন পর্যন্ত যতদূর আমরা জানি তার শারীরিক অবস্থা স্থিতিশীলই আছে, কিন্তু নানান ভাবে গত কয়েক বছর তার উপরে যেভাবে সরকারের নিপীড়ন চলেছে, তার চিকিৎসা ব্যবস্থা যেভাবে ব্যাহত হয়েছে, এবং মাঝখানে তিনি করোনা আক্রান্ত হয়েছেন, কিন্তু দলগতভাবে এবং পারিবারিকভাবে বারবার সরকারকে অনুরোধ করা সত্ত্বেও না তাকে মুক্তি দেওয়া হয়েছে, না তার বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকারকে কোন রকমের কোনো পদক্ষেপ আমরা নিতে দেখেছি। তো সার্বিক অবস্থা বিবেচনায় তিনি গৃহবন্দী আছেন, এবং আমাদের নেতাকর্মীদের খুব বেশি অ্যাক্সেস যে তার কাছে আছে বিষয়টি কিন্তু তেমন নয়। সুতরাং আমরা চাইলে যে তার কাছে যেতে পারি বা তার খোঁজ খবর নিতে পারি, বিষয়টি আসলে তেমন নয়। তো সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে গণমাধ্যমে আপাতত ভালোই আছেন, আপনার কাছ থেকে মোটামুটি যা জানতে পারছেন। কিন্তু আপনি বলছিলেন, যেহেতু বললেনই, আর একটা প্রশ্ন একটু করি ব্যারিস্টার রুমিন ফারহানা, যে পরিবারের পক্ষ থেকে আবেদন করছে, দলের পক্ষ থেকে করছে। দলের পক্ষ থেকে গত 20শে জুন প্রথমবারের মতো স্থায়ী কমিটির বৈঠকের পরে তাকে বিদেশে নেবার আবেদন করা হয়েছিল, এবং দল বলেছিল, আমরা একদম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে পরের যে স্টেপ গুলো আছে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে স্থায়ী কমিটি। তারপরে তো দলের পক্ষ থেকে আর কি কিছু হলো? মানে কি আলাপ আলোচনা করে পরে কোথায় সিদ্ধান্ত? হারিয়েই তো গেল। আমরা কিন্তু আইনমন্ত্রীর খুব শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আমরা সংসদে শুনেছি, এবং যেই অ্যাপ্লিকেশনের উপর বেস করে 401-এ তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই একই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু সরকার নতুন শর্ত যুক্ত করতে পারে, নতুন শর্ত বাদও দিতে পারে, পুরনো শর্ত যা আছে সেটাকেও শিথিল করতে পারে। সুতরাং সরকারের হাতে কিন্তু অ্যাবসলিউট পাওয়ার। এবং এখানে মজার বিষয় হচ্ছে শারমিন, একজন আইনজীবী হিসেবে আমি আপনাকে পরিষ্কার ভাষায় ভাবে বলতে চাই, এখানে কিন্তু জুডিশিয়ারিরও কোনো হাত নেই। সুতরাং সরকারের একচ্ছত্র মানে পাওয়ার এখানে আছে, এবং সরকার চাইলে সেই পাওয়ারটি কিন্তু এক্সারসাইজ করতেই পারে। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন এবং একজন 76 বছর বয়স্ক সিনিয়র সিটিজেনের ব্যাপারে কিন্তু সরকার সেই মানবিকতা বা সেই শিষ্টাচারটি দেখায়নি। বরং স্থায়ী কমিটি পরবর্তীতে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে যে কি হবে। তারা কি করলো, মানে দলের পক্ষ থেকে আর কি করা হলো, এটি আমি জানতে চাইছিলাম। যাই হোক, মূল আলোচনায় আসি একটু। আমি ডক্টর হাবিবে মিল্লাত এমপি, আপনার কাছ থেকে একটু শুরু করি মূল আলোচনা। যে গতকাল চন্দ্রিমা উদ্যানের যে ঘটনাটি ঘটে গেল, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নিঃসন্দেহে, সেখানে পুলিশের যে উপস্থিতি আমরা দেখলাম, জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বিএনপি নেতাকর্মীরা যাবেন, দক্ষিণ এবং উত্তর কমিটির সদস্যরা যাবেন, তো সেখানে এত পুলিশ মোতায়েন কেন, এবং এই বাধার দেওয়ার যে ঘটনাটা, এটা কি যৌক্তিক মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক বৃন্দ এবং দর্শকদেরও। আপনারা জানেন যে শোকের মাসে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা সহ যারা 15ই আগস্টে কালরাত্রিতে তারা শাহাদত বরণ করেছেন, সাথে সাথে যারা এর সাথে জড়িত, এর পেছনে আছেন, তাদেরও খুঁজে বের করার দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে চন্দ্রিমা উদ্যান অবশ্যই একটি ঘটনা ঘটেছে, তবে তার আগে একটি ভালো উদাহরণ দিয়ে নেই। আমরা তো শুধু নেগেটিভ দিক দিয়ে আলোচনা করি। আপনি দেখেন বাংলাদেশে
বাংলাদেশের একটা কোম্পানি এই দেশে করোনার জন্য টিকা উৎপাদন করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে এবং ইনশাল্লাহ 3 থেকে 4 মাসের মধ্যে বাংলাদেশি মানুষ এই টিকার উপকার ভোগ করবে এবং মাসের যদি 4 কোটি টিকা উৎপাদন করা সম্ভব হয়, এই টিকা নিয়ে আমাদের কোনো সমস্যার কথা নয়। আর দ্বিতীয়টি হচ্ছে করোনার সংক্রমণ কমছে, করোনার মৃত্যু কমছে, আল্লাহর কাছে হাজার শুকর। যাই হোক, যে কথাটি বলছিলেন সেটি হচ্ছে যে চন্দ্রিমা উদ্যানে যে ঘটনাটি ঘটেছে, দেখেন কমিটি হয়েছে বেশ কিছুদিন আগে, এমনকি লকডাউনেও কিন্তু উঠে গেছে সেই 11 তারিখে। গতকালকে 17 তারিখে বিশেষ একটি দিন, যে দিনটিতে ওই আজ থেকে প্রায় 8 বছর না, অনেক আরো বেশি আগে, 12 বছরের বেশি আগে, 2003-4 সনের দিকে সারা বাংলাদেশের 64 জেলায় বিএনপি তখন ক্ষমতায় ছিল, 63টি জেলাতে বোমা হামলা হয়েছিল এবং সারা বিশ্বকে, আমি তখন আয়ারল্যান্ডের ডাবলিনের লেডিস হসপিটালে কাজ করছিলাম, আমি সিএনএন এ প্রথম দেখলাম, আমার খেয়াল হলো সেদিন যে আমার ডাক্তাররা বললো তোমাদের দেশে এই অবস্থা হচ্ছে, লজ্জায় মাথাটা নিচু নেমে গেল। সেই দিনটিকে বেছে নিয়েছে তারা শ্রদ্ধা নিবেদনের জন্য। সাধারণত দেখা যায় কি, কমিটি হওয়ার পর দিনই সবাই মিলে আনন্দ উৎসাহের সাথে শ্রদ্ধা নিবেদন করতে যায়, এতে কোনো দোষের কিছু নাই, কিন্তু দিনটি আসলে সত্যিকার অর্থে প্রশ্নবিদ্ধ। কেন এই দিনটিকে বেছে নেওয়া হলো? আবার কি আমাদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে সেই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে? কিংবা 15 তারিখ তালেবান ক্ষমতা নেওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল যে 17 তারিখে যাবে? আমি জানি না, আমি জাস্ট মনে প্রশ্নগুলো এসছে, এই প্রশ্নগুলো আপনাদের বলার চেষ্টা করছি। আরেকটি হচ্ছে যে আইনজীবী হিসেবে তার ক্লায়েন্টের পক্ষে কথা বলবেন, এটাই স্বাভাবিক। সুতরাং বিচারপতিরা কি বলেন সেইটা আমাদের জানার দরকার আছে, যারা বিচার করবেন, যারা আইনজীবী তারা তো তার ক্লায়েন্টের পক্ষে কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। আর মানবিকতার কথা যদি বলেই থাকেন, তাহলে কিন্তু সত্যিকার অর্থেই উদার মনোভাব নিয়ে জননেত্রী শেখ হাসিনা কিন্তু বেগম খালেদা জিয়াকে মানবিক দিক বিবেচনা করে, বয়সের কথা বিবেচনা করে, তার শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করেই কিন্তু তাকে, এবং তার সম্মানের কথা বিবেচনা করেই তাকে কিন্তু জেলে না রেখে তাকে কিন্তু নিজের বাসায় ফিরে যাওয়ার, বাসায় তিনি অবস্থান করছেন বেশ কয়েক মাস যাবত। এটাও কিন্তু আপনাকে কিন্তু মনে রাখতে হবে। তো আর ডক্টর হাবিবুল্লাহ এমপি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো, রুমিন ফারহানার জন্য প্রশ্ন তৈরি হয়ে গেছে, কিন্তু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আপনার কাছ থেকে একটু জেনে নিই, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে এই যে 17 তারিখ যে বিষয়টি ডক্টর হাবিবে মিল্লাত এমপি উত্থাপন করলেন, 17 তারিখ থেকে বিএনপি বেছে নেবার কি কোনো বিশেষ রাজনৈতিক কারণ আপনার কাছে মনে হয় কিনা, বা রাজনীতিতে কোনো বিশেষ কারণ থাকতে পারে বলে মনে করছেন কিনা, এবং যে ঘটনাটা ঘটে গেল তাতে আসলে মানে দায় কার বেশি বলে মনে হচ্ছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী? জি ধন্যবাদ। না, এটা বিএনপি কেন 17 তারিখে গিয়েছে, বিএনপির একটি অংশ, এটা তারা বলতে পারবে। ষড়যন্ত্রের কোনো তত্ত্ব যদি পুলিশের কাছে থাকে সেটা পুলিশ বলতে পারবে যে এই দিন তারা কোনো গভীর ষড়যন্ত্র ছিল। তো বিষয়টা তো একটু অনাকাঙ্ক্ষিত অবশ্যই। ফুলদিয়াকে কেন্দ্র করে এত বড় ঘটনা বিএনপি বে ঘটাবে কেন, পুলিশই বে ঘটাবে কেন? এইসব ব্যাপারে যেটা হয়, আমাদের শিকাগোতে একটা, আপনার নেটফ্লিক্সের চমৎকার মুভি আছে ট্রায়াল অফ 7 সামথিং, এরকম রায়ট হয়েছিল শিকাগোতে এবং একটা সুন্দর জুডিশিয়াল কমিশন হয়েছিল। এই সমস্ত ঘটনায় ছোট্ট তদন্ত কমিটি করে দেখা যেতে পারে ঘটনাটা কি ঘটেছিল। চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারকে কেন্দ্র করে উত্তাপ হলে কিন্তু আরেকটা বিষয় উঠে আসবে, জিয়ার মাজার সরানোর বিষয়টা। কারণ ওখানে সংসদ ভবন আছে, সংসদ ভবনের একটা নিরাপত্তার বিষয় আছে, সারাউন্ডিং একটা নিরাপত্তার বিষয় আছে। তো ওইটাও কিন্তু বিএনপিকে মাথায় রাখতে হবে এই বিষয়টা। দ্বিতীয় যেটা আমি বলবো, আগস্ট মাসে দেশ কিন্তু স্বতন্ত্র অবস্থায় থাকে, সন্তস্ত্র, কারণ হচ্ছে 17ই আগস্ট, 21শে আগস্ট, 15ই আগস্ট। তো ন্যাচারালি এই সময় বিএনপিরও কোনো রাজনৈতিক কর্মসূচি করলে ডিএমপির কাছে পারমিশন নেওয়া দরকার ছিল, নিয়েছি কিনা আমরা জানি না। তো পারমিশন নিয়ে সীমিত পরিসরে যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে এখন সীমিত পরিসরে করাটাই বেটার, আমি যেটা মনে করি। এখন তো রাজনৈতিক শক্তি প্রদর্শনের সময় না এই সময়টা। পুলিশের সাথেও যদি এখন বিরোধী দল দ্বন্দ্বে জড়ায়, সেটা পুলিশের জন্য খুব বিব্রতকর, বিরোধী দলের জন্য বিব্রতকর। পুলিশ এখন লকডাউন সফল করবে বা কোভিডে হেল্প করবে নাকি বিরোধী দল দমন করবে? তো এটা আমার মনে হয় যে অবশ্যই এই বিষয়গুলোতে সর্বোচ্চ রাজনৈতিক সহনশীলতা দেখানো প্রয়োজন, সে বিষয়টা সবারই সতর্ক থাকা উচিত। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, যে প্রশ্নগুলো উঠে আসলো যে সংসদ ভবন নিরাপত্তার বিষয়টা, তার উপরে আগস্ট মাস, তার উপরে 17ই আগস্ট, অনেকগুলো কারণ দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্ক অবস্থায় থাকবার জন্য। আর বিএনপি তো অনুমতি চেয়েছিল, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জিজ্ঞেস করছিলেন যে অনুমতি নেওয়া হয়েছে কিনা। যেটা আমরা দেখছি অনুমতি নেওয়া হয়েছিল, এবং বিএনপি অনুমতি পত্রে যে আবেদন সেখানে বলেছিল মহানগরের দক্ষিণের কমিটি এবং উত্তরের কমিটির সদস্যরা যাবেন, আর যাবেন স্থায়ী কমিটির সদস্যরা। সব মিলিয়ে 100-র কিছু বেশি সদস্য যাবার কথা। সেখানে বিএনপি মহাসচিব বলছেন অসংখ্য মানুষ আহত হয়েছে। তাহলে কত মানুষ গেলেন? ক্যামেরায় যেটি আমরা দেখছিলাম হাজার হাজার মানুষের উপস্থিতি। এটির আসলে যৌক্তিকতা কিভাবে বলবেন?
দেখুন, তাও আবার করোনা কর্তৃত্ববাদী সরকার যখন ক্ষমতায় থাকে, তখন তারা সর্বদাই একটা ভীতির মধ্যে থাকে, তারা রজ্জুতে সর্পভ্রম হয়। এখন আওয়ামী লীগের অনেকটা সেই অবস্থা। দেশে দীর্ঘদিন ধরে তারা রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে, যারা বিশেষ করে বিরোধী দলের সঙ্গে যুক্ত, তাদেরকে এমন ভাবে চাপে রেখেছে, এমন ভাবে নিশ্চিহ্ন করবার পদক্ষেপ নিয়েছে যে এখন সামান্য মাজারে ফুল দেয়াকে নিয়েও তারা আতঙ্কিত থাকে। স্বাভাবিকভাবে বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলটির নেতা কর্মীরা যখন যাবেন কোনো জায়গায়, সেখানে লোক সমাগম হবে, সেটাই স্বাভাবিক, এবং যথারীতি অনুমতিও নেওয়া হয়েছে, এবং কিছু লোক বেশি হয়তো হয়েওছে সেই অনুমতি পত্রের যত সংখ্যা দেওয়া আছে তার চেয়ে, এবং সেটা খুবই স্বাভাবিক। আওয়ামী লীগও একটা বড় রাজনৈতিক দল, তাদেরও বিষয়টি না বুঝবার কোনো কারণ নেই। এবং সেই মানুষগুলোর উপরে যেভাবে রাবার বুলেট, লাঠি চার্জ এবং যে হিংস্র কায়দায় আমরা দেখেছি পুলিশকে একেবারে ঝাঁপিয়ে পড়তে, এবং আমাদের নেতাকর্মীদের যে ছবিগুলো আমাদের হাতে এসছে, তাদের হাসপাতাল থেকে তাদের যে কথাগুলো আমরা শুনেছি, অত্যন্ত দুঃখজনক। একেবারেই মানে একটা উৎসব মুখর পরিবেশে তারা গিয়েছিল বাজারে ফুল দিতে। নতুন কমিটি হয়েছে, নতুন করে অনেকে পদ পেয়েছেন, নতুন দায়িত্ব পেয়েছেন, সুতরাং এক ধরনের আনন্দ উৎসবের ভাব তো তাদের মধ্যে নিশ্চয়ই ছিল, এবং সেটারই বহিঃপ্রকাশ অনেক নেতাকর্মী, অনেক সমর্থক প্রত্যেকের সাথেই সেখানে গেছে, এবং সেটা অস্বাভাবিক কিছু না। কিন্তু পুলিশের আচরণ হচ্ছে অনেকটা, ওই যে বলছিলাম যে কর্তৃত্বপরায়ণ সরকার রজ্জুতে সর্পভ্রম হয়, তারা ভয় পেয়ে যায়, এবং এখানেও কিন্তু তার কোনো ব্যতিক্রম দেখিনি। দেখুন, আমি আপনাকে একটু বলি শারমিন, আগামীকাল থেকে কিন্তু সব খুলে যাচ্ছে। মানে লকডাউন ছিল 5ই অগস্ট, পরে সেটা 11ই অগস্ট পর্যন্ত বাড়িয়েছে, এবং কালকে পর্যটন কেন্দ্র, রেস্তোরাঁর উপরে যে নিষেধাজ্ঞাটা ছিল সেটাও কিন্তু উঠে যাচ্ছে। বন্ধ থাকছে শুধু দুটো বিষয়, একটা হচ্ছে কোনো রাজনৈতিক সমাবেশ, সেই ব্যাপারে এক ধরনের নিষেধাজ্ঞা আছে সরকারের উপরে, আর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ। আমি মনে করি একেবারেই ভীতির কারণে এই বিষয়টি করা হয়েছে। আপনি দেখেন, নিরাপদ সড়ক আন্দোলন বলেন, কোটা সংস্কার আন্দোলন বলেন, ভ্যাট আন্দোলন বলেন, প্রত্যেকটাই কিন্তু শিক্ষার্থীদের হাত ধরে গড়ে উঠেছে এবং সরকারকে অনেকটাই কাঁপিয়ে দিয়েছে। আমার ধারণা এই ধরনের একটা ভীতি সরকারের মধ্যে সর্বদা কাজ করে। না হলে যেখানে আপনি গণপরিবহন খুলে দিচ্ছেন, কলকারখানা খুলে দিচ্ছেন, যেখানে অসংখ্য মানুষের জমায়েত হয়, অফিস, আদালত, ব্যাংক, পাড়া, সবকিছু কিন্তু খুলে গেছে, কোনোটাই আর বন্ধ নেই। শুধুমাত্র মনে হচ্ছে করোনা আশ্রয় নিয়েছে মানে যাদের বয়স 6 থেকে শুরু করে 20 পর্যন্ত, এবং সবচেয়ে বড় ঝুঁকির মুখে মনে হয় যেন তারাই আছে, কিন্তু বিষয়টি তো আসলে তেমন নয়। আজকেও আমি দেখছিলাম যে সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে টিকা ছাড়া কাউকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেওয়া হবে না। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্বেই তো কোথাও 12 বছরের নিচে টিকা দেওয়ার সূচনা হয়নি। মিনিমাম বয়স হচ্ছে 18। তো 18 বছরের নিচে যে শিক্ষার্থীরা আছে, যারা প্রাথমিকে, মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে পড়ছে, সেই শিক্ষার্থীদের কি হবে? আমরা জানি যে বহু শিক্ষার্থী অলরেডি ঝরে পড়েছে। একদম স্পষ্ট আপনি যে পয়েন্টগুলো তুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, একদম স্পষ্ট। আপনি কি মনে করছেন তাহলে রাজনৈতিক সভা সমাবেশকে উন্মুক্ত করে দেওয়া উচিত? কারণ আপনি বলছিলেন কিছু মানুষ বেশি গেছে, 100-র কিছু বেশি যাওয়ার কথা ছিল, কয়েক হাজার মানুষ গেছে। সেখানে আসলে মানে রাজনৈতিক সভা সমাবেশের যে ধরন দেখি, কোনো স্বাস্থ্যবিধি বালাই নাই, মাস্ক নাই, এটি কি যৌক্তিক বলে মনে করেন? আপনি মনে করেন যে রাজনৈতিক সমাবেশ সব উন্মুক্ত করে দেওয়া উচিত? শারমিন, আপনি তো পিক এন্ড চুজ করতে পারবেন না। হ্যাঁ, সরকার পিক এন্ড চুজ করছে। কেন বলছি আমি আপনাকে, 5ই অগস্ট সব খোলার কথা ছিল কলকারখানা, হঠাৎ করে 30 তারিখ সরকার বলল, হঠাৎ আউট অফ নোওয়্যার, যে গার্মেন্ট শিল্প খুলে দেওয়া হবে 1 অগস্ট থেকে, এবং তখনও কিন্তু গড় পরিবহন চালু হয়নি। আমরা দেখেছি রিকশায়, ভ্যানে, হেঁটে, ট্রাকে, মানে বাস্কেটে করে যে যেভাবে পেরেছে, স্বাস্থ্যবিধির কোনো রকম কোনো বালাই না মেনে প্রত্যেকে গাদাগাদি করে কর্মীরা, শ্রমিকেরা ঢাকায় ফিরেছে, ফিরতে বাধ্য হয়েছে, তাদের জীবন জীবিকার প্রশ্ন জড়িত, তারা ফিরতে বাধ্য হয়েছে। তখন তো সরকারের মধ্যে আমরা করোনা ভীতি লক্ষ্য করি নাই। সুতরাং যেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে সেই ক্ষেত্রে আপনি করোনাকে সামনে নিয়ে আসবেন বাধা হিসেবে, আর যেই ক্ষেত্রে আপনার মনে হবে যে না, এখানে খুলে দিলে আপনার কিছু সুবিধা হয়, সেই ক্ষেত্রে আপনি খুলে দেবেন, তখন করোনা কোনো ফ্যাক্টর হবে না। এইভাবে তো আসলে ব্যবহার করাটা বোধহয় ঠিক না। রুমিন ফারহানা এমপি, আপনাকে ধন্যবাদ। ডাক্তার হাবিব মিল্লাত এমপি, পিক এন্ড চুজ করা হচ্ছে, এটা কি যৌক্তিক হচ্ছে কিনা? সরকারকে সিদ্ধান্ত নিতে হয় দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে গার্মেন্টসকে খুলে দেওয়া হয়েছে। যদি খুলে দেওয়ার আগে আরো 2-1 দিন বেশি নোটিশ দিলে কিংবা গণভবন করবে ভালো হতো, কোনো সন্দেহ নেই, কিন্তু যে কাজটি করা হয়েছে এটা জনগণের স্বার্থেই করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় দলের একজন
কেন্দ্রীয় কমিটির সদস্য বললেন যে ছাত্রদের ভয় পায় কারণ হচ্ছে নিরাপদ সড়ক এবং কোটা বিরোধী আন্দোলন তারা গড়ে তুলেছিল, এই জন্য সরকার ভয় পায়। আমার দুঃখ লাগে এবং সাথে সাথে লজ্জাও লাগে, বাংলাদেশের যারা বৃহত্তম বা সবচেয়ে জনপ্রিয় দল তারা আন্দোলন করতে পারে না, তারা ছাত্রদের কাঁধে ভর করে সেই আন্দোলনের ফসল ঘরে উঠাতে চায়, যেমন চেয়েছিল হেফাজতে আন্দোলনের ফসলকে ঘরে উঠানোর জন্য। যাই হোক, পরগাছা কিংবা অন্যের উপর যারা ভর করে আন্দোলন করে সফলতা অর্জন করতে চায় তাদের পক্ষে আসলে সফলতা অর্জন করা কখনোই সম্ভব নয়। আরেকটা কথা শুনে খুবই আমার দুঃখ এবং আশ্চর্য লেগেছে যে উৎসব মুখর পরিবেশে শ্রদ্ধা নিবেদন করতে গেছেন নেতার কবরে কে উৎসব মুখর পরিবেশে যায়। আমি আজকে কথাটি প্রথম শুনেছি, আমি জানি না আপনারা শুনেছেন কিনা। একটা ভাব গম্ভীর্য, একটা শ্রদ্ধা, সেটা আলাদা জিনিস, আর আনন্দ উৎসব কিন্তু আলাদা জিনিস, দুটো কিন্তু সম্পূর্ণ এক নয়। এবং তার নিজেদের নেতাকে যদি আনন্দ উৎসব পরিবেশে শ্রদ্ধা জানানো হয় তাহলে সেই দলের কি অবস্থা, আমি আসলে সে সম্বন্ধে কিছু বলতে চাই না, বলতে পারিও না। আমি শুধু বলতে চাই দুই একটি কথা, যে কে কি দেখে ভ্রম করলো সেটা আমার আসলে কোনো কথা নয়, কিন্তু আমি মাঝে মাঝে মতিভ্রম দেখতে পেয়েছি। সেগুলো হচ্ছে যেমন ধরেন, আজকে আমি টিকার বিরুদ্ধে কথা বলবো, কালকে গোপনে টিকা নিয়ে নিব। আমি আজকে খুবই খুশি হয়েছি এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বেগম খালেদা জিয়া দ্বিতীয় ডোজটি নিয়ে, যে করোনা একটি রোগ, তার বিরুদ্ধে টিকা শেখ হাসিনার সরকার আনুক আর যে সরকার আনুক সেই টিকাটি আমাকে নিতে হবে, কারণ এর সাথে বিরোধিতা করার সুযোগ নেই। এটাই হচ্ছে বিচক্ষণতা রাজনীতিবিদদের জন্য। কিন্তু আপনার মুখে এক কথা বলবেন, আরেকটি কথা বারবার বলা হচ্ছে যে তালেবানদের নিয়ে বিশেষ করে অনেকেই উৎসাহিত হয়ে পড়েছেন, কিন্তু এই দেশটি কিন্তু স্বাধীন হতে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন এবং মা বোনরা সম্ভ্রমহানি হয়েছে। এখানে কিন্তু আফগানিস্তানে কিন্তু এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। একবার এক একটা দেশ দখল করে নেয়, আবার কেউ নিয়ে নেয়, আবার কেউ চলে যায়, আবার কেউ সেখানে এসে বসে। তবে তালেবানদের সম্বন্ধে এবার একটি কথা বলতে পারি, তারা প্রাথমিকভাবে যে সহনশীলতার পরিচয় দিয়েছে এবং তারা যে ঘোষণাগুলো দিয়েছে প্রাথমিক সাংবাদিক সম্মেলনগুলোতে, আমরা ভেবেছিলাম হয়তো এই ধরনের কথা তারা বলবে না, এবং তারা বলেছে তাদের দেশের মাটি আর জঙ্গিদের কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, অন্তত মুখে তারা বলেছে। একটা ইতিবাচক মনে করছেন। একটা বিরতি নিয়ে আসি, ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, এই মানে আফগানিস্তানের দখলে চলে গেল তালিবানরা, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকেও প্রশ্ন একটা করে যে যেটি আলোচনা হচ্ছিল, যে পিক এন্ড চুজ করা হচ্ছে, যেটি ব্যারিস্টার রবিন ফারহান এমপি বলছেন, এটি কি যৌক্তিক হচ্ছে কিনা, এই বিষয়ে খুব সংক্ষেপে বিরতির পরে আপনার কাছ থেকে মন্তব্য নিয়ে আফগান ইস্যুটিতে আসবো। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি যেই প্রশ্নটি করছিলাম, ব্যারিস্টার রবিন ফারহানা এমপি তিনি আপত্তি করছেন পিক এন্ড চুজ এর জায়গাটিতে করোনাকালে। আপনি কি মনে করেন যে পিক এন্ড চুজ হচ্ছে কিনা, এবং রাজনৈতিক সভা সমাবেশ যেখানে আসলে জনসমাগম হয় সেটিকে এই সময় উন্মুক্ত করে দেয়া উচিত কিনা পিক এন্ড চুজ ছেড়ে? জি ধন্যবাদ। একটা পিক এন্ড চুজ তো সবসময় সরকার করবেই, কারণ সরকার তার সিদ্ধান্তগুলোর মধ্যে কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না এটা সরকারের একটা প্রিভিলেজ। এখন রাজনৈতিক কর্মকাণ্ড প্রাইমা ফেসি এখন নিষিদ্ধ, তারপরে তো হচ্ছে, কিন্তু সব জায়গায় তো পুলিশ লাঠিচার্জ করছে না, কোথায় কোথায় করছে এটা তো অবশ্যই একটা পলিটিক্যাল সিদ্ধান্ত, সেখানে একটা পিক এন্ড চুজ আছে। আমি রুবিন ফারহানের সাথে একটা বিষয়ে একমত, শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়ার ব্যাপারে। এটা যে সরকার ভয় পেয়ে করছে আমি সেটা বলবো না, কিন্তু গত বছর অক্টোবরে ডিসেম্বরে যখন 500-র নিচে এফেক্ট ছিল, 5% নিচে এফেক্ট ছিল, তখন আমরা অনায়াসে 5-6 মাস 7 মাস শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারতাম। পৃথিবীতে আমার ধারণা এমন একটি দেশে পাওয়া যাবে না যেটা টানা 18 মাস কমপ্লিটলি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। অনেক দেশে 2 মাস বন্ধ রেখেছে, আবার 1 মাস খোলা রেখেছে, আবার 2 মাস বন্ধ, ইন্ডিয়াতে এভাবেই করেছে, আমি ব্যাঙ্গালুরু দেখে আসছি। তো সেখানে কেন এটার একটা যে বিশাল ইকোনমিক ইম্প্যাক্ট, লেসন লস, এটা রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এটা আমি মনে করি, এটা আমরা সংসদেও বলেছি, জিএম কাদেরও বলেছি যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। নাও আমি যেটা নিয়ে খুব কনসার্ন, তালেবানদের রিসেন্ট ক্ষমতা গ্রহণ যদিও শান্তিপূর্ণভাবেই হয়েছে, যদিও এই ধরনের টেক ওভারের পরে যে পোস্ট টেক ওভার ভেন্ডেটা হয় সেটা হয়নি, বাট স্টিল আমেরিকা কমপ্লিটলি ছেড়ে দিয়ে গেছে। আফগানিস্তানের 4 লক্ষ সৈন্য স্ট্যান্ড ইডেল বাই মূর্তির মতো পলাশির যুদ্ধের মতো দাঁড়িয়েছিল, আর 75,000 সৈন্য হচ্ছে তালেবান। 75,000 তালেবান সৈন্য 4 লক্ষ আফগান সোলজারকে সম্পূর্ণ বিনা যুদ্ধে রক্তপাতবিহীন ভাবে পরাজিত করলো। এটা সারা ওয়ার্ল্ডে মৌলবাদী শক্তিকে উৎসাহিত করবে। এখন তালেবানরা সফল হবে, রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হবে, এটা তাদের পলিসির উপর নির্ভর করবে, তারা কতটুকু উদার হয়েছে, কতটুকু লিবারেল হচ্ছে, কতটুকু মূলধারায় থাকবে, কতটুকু গ্লোবালাইজড হবে।
বাট এটা ডেফিনেটলি বাংলাদেশেও অনেককে উৎসাহিত করছে, আমি ফেসবুক কমেন্ট দেখে বুঝছি। এবং বাংলাদেশে যেহেতু দীর্ঘদিন একটি সরকার ক্ষমতায় আছে, এদেশের অসন্তুষ্ট হওয়ার অনেক কারণ আছে। আনএমপ্লয়মেন্ট ইজ এ বিগ ইস্যু। আমাদের এখানে একমুখী শিক্ষা আমরা করতে পারিনি, 5টা ধারার শিক্ষা, 6টা ধারার শিক্ষা, তার মধ্যে একটা বড় অংশ ইসলামী ধারার শিক্ষা, তারা অনেকেই বন্ডেড মনে করে। তার থেকে বড় কথা, তালেবানিজম, জিহাদিজম, যেটা আর কি এই অর্থে জিহাদিজম, এটা কিন্তু কোনো ন্যাশনাল কনসেপশন না, কোনো রিজনাল কনসেপশন। লাইক কমিউনিজম, এটা গ্লোবাল কনসেপশন। অর্থাৎ যারা আজকে আফগানিস্তানে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, এবং সেখানে কিন্তু পৃথিবীর অনেক দেশের সৈন্যই আছে, তারা এখন পরবর্তী আরেকটা দেশকে তালেবান রাষ্ট্র, ইসলামিস্ট রাষ্ট্র করার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক, এটা ক্রিয়াশীল শক্তি। সেই দেশটা কোনটা হতে পারে সেটার উপরই আমাদের রিজনাল পলিটিক্স নির্ভর করবে। এবং আমেরিকা এই এলাকা ছেড়ে যাওয়ায় পাওয়ার ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, যে এখানে আমেরিকার একটা ঘাঁটি থাকার কারণে যে একটা পাওয়ার শিফটিং ছিল, সেটা এখন রিভার্স হতে পারে। বাংলাদেশের জন্য তীক্ষ্ণ পর্যবেক্ষণ করতে হবে। তবে আমি বাংলাদেশ গভর্নমেন্টকে সাধুবাদ জানাবো যে তারা আমেরিকার এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে। আমাদের এখানে ইতিমধ্যেই রোহিঙ্গা নিয়ে আমরা তীব্র সংকটে আছি। আমি অত্যন্ত অবাক হলাম যে বাংলাদেশকে এই প্রস্তাব করা হলো কেন। এই করা হওয়ার পিছনে কোনো রাজনীতি আছে কিনা, এটাও মনে হয় যাচাই করে দেখা দরকার। জি, অনেক ধন্যবাদ। একদম স্পষ্ট ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আমি ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনার কাছ থেকে এই পর্যবেক্ষণটা একটু জানতে চাই যে বাংলাদেশ যেই অবস্থানে আছে, আপনি সেটিকে যৌক্তিক মনে করছেন কিনা? সরকার যে অবস্থানে, যে কূটনৈতিক সম্পর্কে এখনই যাবে না, শান্তিপূর্ণ জনগণের সরকার বলে স্বীকৃতি দেবে, এবং যুক্তরাষ্ট্রের যে প্রস্তাবের কথা শামীম পাটোয়ারি এমপি বলছিলেন যে সেটি প্রত্যাখ্যান করে দেওয়া, এই সিদ্ধান্তগুলোকে আপনি যৌক্তিক মনে করছেন কিনা? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি পন্থী বুদ্ধিজীবী বলে আমরা যাকে চিনি, তিনি বলছেন তালিবানরা মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ এটি ভুল করেছে তাদেরকে আশ্রয় না দিয়ে, মানে যুক্তরাষ্ট্রের আবেদন অনুযায়ী তাদেরকে আশ্রয় না দিয়ে। আপনাদের কি পর্যবেক্ষণ? আপনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, বিএনপির কি অবস্থান? জি, আপনার প্রশ্নে আসার আগে আমি আমার সহবক্তা ডক্টর হাবিবি মিল্লাত ভাইয়ের কথার একটা উত্তর আমার দিতেই হয়। উনি বলেছেন যে উৎসব মুখর পরিবেশে কি করে মাজারে যায়। ওনাকে একটু স্মরণ করিয়ে দেই, 75-এর 15ই আগস্ট যে বিভৎস কালো অধ্যায় বাংলাদেশের ইতিহাসে রচিত হয়েছে, সেই দিনটি পালন করার সময়ও আমরা কিন্তু বিভিন্ন সময় দেখি আওয়ামী লীগের উৎসবগুলো, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এখনো ইউটিউবে গেলে আপনি ভিডিওগুলো পাবেন, যে প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা গেছে পিছনে ব্যানার টানিয়ে সামনে নাচ গানের আয়োজন করা হয়েছে। কিন্তু যে কথাটা আমি একটু মানে আজকে অ্যাড্রেস না করলেই নয়, যেটা একটা স্ট্র ম্যান ফেলাস, যেটা আমি ডক্টর হাবিব মিলাদ ভাইয়ের কাছে আশা করিনি। উনি যদি আমার সেই প্রশ্নগুলোর উত্তর দিতে যে একমাত্র কর্তৃত্ববাদী সরকারের পক্ষেই সম্ভব যে বিরোধী দলের কোন অনুষ্ঠানে বিনা প্ররোচনায় এভাবে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে বিএনপির নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীকে রক্তাক্ত করা, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি প্রাসঙ্গিক হতো দেন আমার একটা শব্দের ব্যাখ্যা, মানে হাসি মুখে না দুঃখের সাথে সেই দিকে যাওয়ার চেয়ে। আর আরেকটা বিষয় আমি একটু মনে করিয়ে দেই, সম্ভবত 75-এর 15ই আগস্ট যেহেতু তাদের দলীয় আভ্যন্তরীণ কোন্দলের ফসল, এবং পরবর্তীতে তাদের দল থেকেই দেখা গেছে রাষ্ট্রপতি হয়েছেন, তাদের দলের যারা মন্ত্রিসভায় ছিলেন, ক্যাবিনেটে ছিলেন, তারাই পরবর্তী সরকারের মন্ত্রিসভায় গেছেন, ক্যাবিনেটে গেছেন। সেই সময় যিনি সেনা প্রধান ছিলেন, যিনি বিমান বাহিনী প্রধান ছিলেন, তাকে এমপি করা হয়েছে, মন্ত্রী করা হয়েছে, এগুলো আমরা দেখেছি ইতিহাসে। তো সুতরাং তারা যেহেতু নিজেরাই 75-এর 15ই আগস্ট তারাই ঘটিয়েছেন, এবং তারাই বিভিন্ন ভাবে এটাকে এখন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন ভাবে করছে। আমি ঠিক জানি না তাদের মানে পলিটিক্যাল লাইন আমি বুঝিনি, কারণ 75-এর 15ই আগস্ট তাদেরই দলের ভিতরকার ফসল, এবং তাদের পরবর্তী বেনিফিশিয়ারিদের দিকে তাকালে সেটাই বোঝা যায়। তো উনি হয়তো এটা ওনার মনে হতে পারে যে কথা ঘুরানোর জন্য স্ট্রম্যান ফ্যালাসিতে যাওয়াটাই সবচেয়ে বেশি কার্যকর। আফগান নিয়ে আপনার যে প্রশ্নটা, তাহলে আফগানের প্রসঙ্গটিতে একটু আসি। আপনি যেহেতু এই প্রসঙ্গে একটু মোটামুটি বললেন, আমি একটু ডাক্তার হাবিবে মিল্লাত এমপিকে এটা শুনে নিয়ে তারপরে আফগান প্রসঙ্গটিতে আপনাদের কাছে আসবো। জি, ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের ফসল, এই বিষয়গুলো বলছে বিএনপি। আপনারা তো দাবি করছেন, বেশ কয়েক বছর যাবত ধরে আমরা শুনছি জিয়াউর রহমান এর পেছনে মানে পৃষ্ঠপোষক হিসেবে জিয়াউর রহমানের নামটি আসছে। আপনাদের কবে হবে সেই তদন্ত কমিশন যেখান থেকে বেরিয়ে আসবে আসলে পৃষ্ঠপোষক কারা, নাকি মুখে মুখেই চলবে? এবং ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি যা বললেন, ডাক্তার হাবিবে মিল্লাত এমপি চমৎকার বলেছেন আসলে, যে এটা থেকে বেরিয়ে আসার দরকার আছে। কেন আমি সেটা ব্যাখ্যা করে বলছি। তার আগে বললেন এই দুজন ব্যারিস্টারের সাথে একজন দুর্বল চিকিৎসককে আনা উচিত হয়নি, আসলে কথায় কখনো আমি পারবো না। তারপরেও যদি কথা বলতে হয় যে বাংলাদেশে 15ই আগস্ট, হ্যাঁ, কেক কেটে আনন্দ উৎসব করে 5টি জন্মদিনের 1টি জন্ম উৎসব পালন করেছে বেগম খালেদা জিয়া, কোনো সন্দেহ নেই। হয়তো সেখানে নাচ গান কিংবা অভিনেত্রীদের অভিনয় কিংবা যারা নাচে তাদেরকে নাচানো হয়েছে, সেটাও হতে পারে, এটা হচ্ছে তাদের রুচির ব্যাপার। কিন্তু বঙ্গবন্ধু কিংবা সেই দিনের কথা যারা স্মরণ করে, তাদের ওইখানে পেছনে ব্যানার দিয়ে
দেশব্যাপী সঙ্গীত চর্চা করা হয়, আমার কাছে ব্যাপারটি নতুন। আমি চেষ্টা করব দেখার জন্য যে কারা এই কাজটি করেছে, এবং সারা বাংলাদেশে এটা হয় গরিব মানুষকে সহায়তা করা, আলোচনা সভা, মানুষকে খাদ্য সহায়তা দেওয়া, কিংবা দোয়া দরুদ, পার্টি অফিসে পতাকা উত্তোলন, এই কাজগুলো হয়, আমি স্বীকার করি। কিন্তু কেউ নেচে গেনে ওইগুলো করে, এটা আসলে ওই ফ্যালাসির মধ্যে আমি পড়ে গেলাম। আমি বুঝতে পারছি না যে একটা ছোটখাটো ভুল হলেও এই ধরনের বড় ভুলগুলো কেউ করতে পারে কিনা। আরেকটি যে অভ্যন্তরীণ সমস্যার কথা বলেছেন, সত্যিকার অর্থে জিয়াউর রহমানকে সরাসরি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং যারা এর পিছনে মদদ দিয়েছেন, আপনারা দেখেন বিএনপি ক্ষমতায় আসার পরে ৭৫ পরবর্তীকালে এদেশের ইতিহাস থেকে কিন্তু বঙ্গবন্ধুকে মুছে ফেলা হয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা মুছে ফেলা হয়েছিল, আমাদের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে 4 দশক সময় লাগে, কারণ প্রাথমিকভাবে খন্দকার মোস্তাক আহমেদ ইনডেমনিটির মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, অর্ডিন্যান্স জারি করেছিলেন, পরবর্তীতে জিয়াউর রহমান এসে সেটা আইনে পরিবর্তন করে এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকে দেশের বাইরে সসম্মানে পাঠিয়ে তাদেরকে কূটনৈতিক পদমর্যাদায় বিভিন্ন দূতাবাসে নিয়োগ দেয়। এবং যুদ্ধ এবং বঙ্গবন্ধু হত্যার পূর্ববর্তীকালে মেজর রশিদ নিজ মুখে উচ্চারণ করেছে, কর্নেল রশিদ এবং ফারুক নিজে উচ্চারণ করেছে আত্মসিংহ জিয়াউর রহমানের সাথে তার স্ট্রং কানেকশন ছিল। এই জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবার একটি কথা বলেছেন, আমরা বিচার করেছি, যারা অপরাধী ছিল তাদেরকে বিচারের আওতায় হয়েছে, 9 জনের ফাঁসি হয়েছে, বাকিদের ধরে এনে চেষ্টা করা হচ্ছে। কিন্তু এর পেছনে কারা আছে আমরা গল্প না করে একটা কমিশন গঠন করে আইনের মাধ্যমে তাদেরকে নিয়ে আসি। তবে প্রাথমিক পর্যায়ে আলাপ আলোচনা এবং আত্মস্বীকৃত খুনিদের কথা শুনে এই জিয়াউর রহমানের সম্পৃক্ততা প্রমাণিত, এবং জিয়াউর রহমান সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে এই ঘটনার জন্য। একজন সামরিক উপসামরিক আইন প্রশাসক সেই মুহূর্তের, কিংবা সামরিক বাহিনীর সেকেন্ড ম্যান, সে যখন দেশের ক্ষমতা দখল করে 4 মাসের মধ্যে, তখন তার বুঝতে অসুবিধা থাকে না যে কে নেতৃত্ব দিয়েছে। ডক্টর হাবিব মিল্লাতকে একটা বিরতিতে যেতে হবে। সেই তদন্ত কমিশনটা কবে হবে সেটি আমাদের বারবার জিজ্ঞাসিত প্রশ্ন, কারণ 12 বছরের ধরে তো আওয়ামী লীগই ক্ষমতায় আছে, তারপরে সেটি হয়ে উঠছে না। আমি একটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে সেই আফগান প্রসঙ্গে আপনাদের মন্তব্যটা নিশ্চয়ই নিতে হবে। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। যে প্রশ্নটি আগের অংশে করছিলাম ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আফগান ইস্যুতে সরকার যে অবস্থান নিচ্ছে, যে কূটনৈতিক সম্পর্কে এখনই না যাওয়া, স্বীকৃতি দেবার আগে বা দেবে কিনা সেটি পর্যবেক্ষণে রাখা, এটাকে কি আপনি যৌক্তিক মনে করেন কিনা? যুক্তরাষ্ট্রের অনুরোধ না রাখাটাকে যৌক্তিক মনে করেন কিনা? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যেটিকে ভুল বলছেন, বিএনপি আসলে কি মনে করছে? দেখুন, বিএনপির এখনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু আসেনি আফগানিস্তানের ব্যাপারে, এবং একটা বিষয় খুব স্পষ্ট যে দীর্ঘ 20 বছর পরে তালেবানরা ক্ষমতায় এসেছে এবং একেবারে রক্তপাতহীন একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে পুরো দেশটার দখল বা কন্ট্রোল তাদের হাতে তারা নিতে পেরেছে। আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে, যারা তালেবানি শক্তির সঙ্গে আছেন তারাও যেমন আফগানিস্তানেরই সন্তান, আফগানের মাটির সন্তান, আবার যারা তালেবানের বিরুদ্ধে আছেন তারাও কিন্তু আফগান মাটিরই সন্তান। সুতরাং সময় বলবে আসলে আফগানিস্তান কোন দিকে যাচ্ছে, এবং এই কথাটি কিন্তু আফগানের পূর্ববর্তী যে সরকার ছিল তারাও বলে গেছে যে আফগানিস্তানের ভাগ্য আফগানিস্তানে নির্ধারণ করবে, আফগানিস্তানে কি ধরনের সরকার থাকবে সেটা আফগানিস্তানের জনগণ নির্ধারণ করবে। একইভাবে কিন্তু তালেবানরা ক্ষমতায় আসার পরে 20 বছর আগে 96 থেকে 2001 সালে যে তালেবান আমরা দেখেছিলাম, তাদের যে শাসন আমরা দেখেছিলাম, নারীদের উপরে তাদের যে এক ধরনের দমনমূলক নীতি আমরা দেখেছিলাম, সেই জায়গা থেকে কিন্তু এই কিছুদিনে আমরা দেখেছি যে বেশ খানিকটা পরিবর্তন এসছে তাদের কথায়, তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং সামনের দিনগুলোতে আফগানিস্তান কিভাবে চলবে সেই ব্যাপারে তারা যে কথাগুলো বলছেন, সেটাতে মনে হয় যে তারা গত 20 বছরের আগে যে অবস্থানে ছিলেন সেই জায়গা থেকে তারা অনেকটাই কিন্তু সরে এসেছেন। যদিও তারা এই বিষয়টি স্পষ্ট করেছেন। বাংলাদেশ সরকারের অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমার কাছে মনে হয় যে কিছুদিন সময় তো আসলে নেওয়াই উচিত, এবং এই সরকারটিকে আসলে স্বীকৃতি দেওয়া হবে কিনা বা সরকারটি কোন দিকে যাচ্ছে, কোন লাইনে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেই বিষয়গুলো পর্যবেক্ষণের ব্যাপার নিশ্চয়ই আছে। আর ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ব্যাপারে আপনি যে প্রশ্নটি আমার খুব স্পেসিফিক্যালি করেছেন, সেই ব্যাপারে আমার উত্তর হচ্ছে উনি ওনার মত দিয়েছেন। প্রত্যেকেরই যার যার নিজস্ব মত প্রকাশের অধিকার আছে, এবং এই বিষয়ে বিএনপি তার অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু অচিরেই দেবে, এবং তখন আমরা বিএনপির অবস্থান কি দলগতভাবে সেই বিষয়টি আমরা জানতে পারবো। এর আগে অনেক ধন্যবাদ ব্যক্তিগত মতামত, বিএনপির মতামত
আমরা পরবর্তীতে জানবো। ডক্টর হাবিবে মিল্লাত এমপি, আপনার কাছ থেকে একটু এটি জানতে চাই, সাম্প্রদায়িক গোষ্ঠী উল্লসিত বলছেন, মানে সাম্প্রদায়িক গোষ্ঠী সাথে সাথে এটি আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে বাংলাদেশ থেকে আফগানিস্তানে গেছে কেউ, এটি অমূলক, এই ধারণা যারা রাখছেন সেটি অমূলক একটি ধারণা। কিন্তু আমরা ডিএমপি কমিশনারকে বলতে শুনেছি কিছু মানুষ গেছে আফগানিস্তানে, আমরা কাউন্টার টেররিজম ইউনিট থেকে বলতে শুনেছি যে 3 জন গেছে, এরকম খবর আছে। একটু মানে অস্বীকার করার একটা জায়গায় চলে আসছে কিনা, মানে সঠিক নজরদারির জায়গাটায় ঘাটতি পড়ে যাবে না তো এরকম সাংঘর্ষিক বক্তব্যে? আপনারা জানেন যে আফগানিস্তানের কিন্তু সাথে কিন্তু আমাদের সরাসরি কোনো বর্ডার নেই, যে বর্ডার পার হয়ে পায়ে হেঁটে বা দৌড়াতে দৌড়াতে আমরা পার হয়ে পার্শ্ববর্তী দেশে ঢুকে পড়বো। এটা যেতে হলেও ইন্ডিয়া পার হয়ে আমাদেরকে যেতে হবে, এবং তার জন্য হাঁটা পথ বা চলবে না, তার জন্য প্লেন বা কোনো কিছু ব্যবহার করতে হবে। তো কোনো দেশ থেকে যে আফগানিস্তানে যায়নি এটা কিন্তু সত্য নয়। আমরা দেখেছি ইংল্যান্ড থেকে গেছে, আমেরিকা থেকে গেছে, ইউরোপের অনেক দেশ থেকে গেছে, বাংলাদেশ থেকেও কেউ কেউ গেছে, তার প্রমাণ আমরা জানি অতীতে। বর্তমানে কেউ গেছে কিনা নজরদারিতে রাখা হচ্ছে তাদেরকে অবশ্যই, এবং গোয়েন্দা সংস্থারা সঠিকভাবে নজরদারিতে রাখছে, কোনো সন্দেহ নেই এটাতে। আর একটি কথা, আসলে আমি খুবই আজকে খুশি হয়েছি, এই টিভি টক শোতে মনে হয় রুবিন ফারহানের একটি কথা আমার খুব পছন্দ হয়েছে, যে প্রত্যেকেরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা আছে, এবং জাফরুল্লাহ চৌধুরী সেই মতটি প্রকাশ করেছেন, এবং বাংলাদেশে যে মানুষ মত প্রকাশ করতে পারে তিনি স্বীকার করে নেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে বলি যে উনি আরো বলেছেন সময়ই বলবে যে কি হবে, বিএনপি কিন্তু বলবে না, সময় বলবে। বিএনপি এই জন্যই বারবার পিছিয়ে পড়ে, কোন একটি ঘটনা ঘটলে তারা যেন একদম ইয়ের মধ্যে ঢুকে যায়, কি বলে, শীতনিদ্রা। তারপরে যখন ঘটনাটি রেজাল্ট দেখে তখন তারা একটু একটু করে মাথা বের করে। এই জন্য কিন্তু জনগণ বুঝতে পারে না বিএনপির অবস্থানটি কি। আর কূটনীতির ক্ষেত্রে আমরা বলতেই পারি সরকারের অবস্থান স্পষ্ট, আওয়ামী লীগের অবস্থানও স্পষ্ট। আমরা কোনো আফগানিস্তানের কাউকে বাংলাদেশে শরণার্থী হিসেবে গ্রহণ করা হবে না, এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি যদি গণতান্ত্রিক সরকার আসে, অবশ্যই গণতান্ত্রিক সরকার হিসাবে আমরা তাদের সাথে একটা সুসম্পর্ক প্রতিষ্ঠিত করব, কিন্তু এই মুহূর্তে নয়, দেখার দরকার আছে সুস্পষ্ট ঘোষণা। অনেক ধন্যবাদ ডক্টর হাবিবে মিল্লাত এমপি। ব্যারিস্টার শামীম পাটোয়ারি এমপি, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সাম্প্রদায়িক গোষ্ঠী উল্লসিত, আপনিও আগের অংশে এই অংশটার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন, সেখানে আসলে সরকারের কেমন নজরদারি রাখা উচিত? আপনারা কি পরামর্শ দেবেন সরকারকে? কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও, মানে আফগানিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কেমন হওয়া উচিত বলে মনে করছেন? জি ধন্যবাদ। খিলজিরা আফগান ছিল, লোদিরা আফগান ছিল, আহমেদ শাহ দুরানি আফগান ছিল, এবং থার্ড পানিপথের যুদ্ধে 1 লক্ষ মারাঠাকে উনি স্লেভ হিসাবে আফগানিস্তানে নিয়ে যায়। তবে বাংলাদেশের সাথে সাম্প্রতিক সময় আফগানিস্তানের সম্পর্ক খারাপ হওয়ার মতো কোনো কিছু ঘটেনি, তাদের সাথে আমাদের ট্রেডও বেশি না, এম্বাসিও নাই। এখন এই সরকার যখন একটি সরকার ফর্ম করে ফেলে, রিকগনিশন সরকারকে দেয়া না দেয়া এটা অনেক বড় বিষয়। তবে সাধারণত সরকার ফর্ম করলে রিকগনিশন দিয়ে দেয়ই হয়, এটাই বাস্তবতা, সবাই তাই দেয়। তবে আমাদের এই ক্ষেত্রে একটু গো স্লো নীতি থাকতে হবে কিছুদিনের জন্য, কারণ এই সরকারটা যদি আগের তালেবান হয় তাহলে আমাদের জন্য স্বীকৃতি দেওয়া কঠিন আমি মনে করি। তবে যদি একটু মডিফাইড তালেবান হয়, গ্লোবালাইজড হয়, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর প্রতি রেসপেক্টফুল হয়, তাহলে আমাদের রিকগনিশন দেওয়া যেতে পারে, সাবজেক্ট টু ওয়ান কন্ডিশন, তারা এই রিজিয়নে আর কোন টেররিস্ট অ্যাক্টিভিটিকে কোনো প্রকার সাপোর্ট তাদের দেশ থেকে দিবে না, কোনো প্রকার। এটা একটা ফার্ম কন্ডিশন আমাদের লাগবে, রিজনাল একটা এগ্রিমেন্ট লাগবে। দ্বিতীয় যেটি হলো, গত পরশুকালে পরশুদিন আমি একটা ভিডিও দেখলাম যে আফগানের প্রধান, যিনি তালেবানদের প্রধান, উনি একটা স্টেটমেন্ট দিয়েছে, সেখানে উনি বলেছেন যে পাকিস্তান 71 সালে আমাদের সাথে ভুল করেছে, এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলেছেন, বাংলাদেশও কিন্তু জিহাদের ডাক দিয়েছেন। ওই ভিডিওটা যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে আমাদের জন্য একটু সতর্ক হওয়া উচিত। তবে সরকারের এই ক্ষেত্রে যেটা উচিত, এই মুহূর্তেই জনসম্পৃক্ততা বাড়ানো, ডেমোক্রেসি ওপেন করে দেয়া, ফ্রিডম অফ এক্সপ্রেশন বাড়ানো। মুক্তবুদ্ধির চর্চা হলে মৌলবাদী শক্তি আগাতে পারবে না। মুক্তবাদী চর্চা যখন বন্ধ থাকবে তখন অটোমেটিক আওয়ামী লীগের বিকল্প হিসাবে মৌলবাদী শক্তি শক্তিশালী হবে, দাঁড়িয়ে যাবে, এবং ভয়ঙ্কর হলে জনসমর্থনও পেতে পারে। আফগানিস্তানেও তালেবানদের জনসমর্থন আছে, অনেকে বলে প্রেজেন্ট লাস্ট আফগান সরকারের থেকে তালেবানদেরই জনসমর্থন বেশি, বিকজ সুশাসন ছিল না, বিকজ ওখানেও একটা বিশাল দুর্নীতির অভিযোগ ছিল, যে কারণেই 4 লক্ষ সৈন্য 75,000 সৈন্যের কাছে হারিয়ে গেছে। বাংলাদেশে এখন রাষ্ট্র পরিচালনায় জনগণ সম্পৃক্ত করা, রাজনীতিবিদ সম্পৃক্ত করা, এটাই দীর্ঘমেয়াদী সমাধান হবে। তা না হলে ভবিষ্যতে আমাদের এমন হতে পারে যে আমাদের দেশেও অনেক জায়গা থেকে একসাথে, আমরা তো দেখেছি 2004 সালে 63 জেলায় একসাথে বোম মারা হয়েছে, এটা তো ছোটখাটো বিষয় না। তো সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, এবং সরকারে আমি বলবো এখন পর্যন্ত আফগানিস্তান ইস্যুতে সরকার সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, গো স্লো এখানে হতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শামীম পাটোয়ারি এমপি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, এবং ধন্যবাদ ডক্টর হাবিবে মিল্লাত এমপি। আপনাদের 3 জনকেই আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাম থেকে। দর্শক, ধন্যবাদ আপনাদের সবাইকে।